শুরু করেছি মিহি, লেখনীতে রূপন্তী সরকার, পর্ব সংখ্যা ৮। ও আমাকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছে। আমার ঘৃণা হচ্ছে। আমি অপবিত্র হয়ে গেছি। এইভাবে বিড়বিড় করতে করতে মিহি হঠাৎ জ্ঞান হারিয়ে গেল। হৃদ মিহির ব্যবহারে অবাক হচ্ছে। হৃদ কখনো মিহিকে এত দুর্বলভাবে গড়ে তোলেনি। মিহি এর আগেও গুন্ডাদের সাথে ফাইটিং করেছে, তবে কখনো এতটা প্যানিক করেনি। তাহলে আজ এমন করার কারণ কি? হৃদের মাথা কাজ করছে না। হৃদ শক্ত করে ওকে আগলে ধরলো। প্রিন্সেস, কেন এমন করছো? বললাম তো, আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করবে না। তোমার পুরো শরীর জুড়ে হৃদরায়ণ চৌধুরীর স্পর্শ। তুমি হৃদের পবিত্র ফুল। অপবিত্র নও তুমি। ঠিক সেই সময় অভ্র এসে হাজির হয়। হৃদ আসার সময় অভ্রকে খবর দিয়েছিল। অভ্র সোজা চলে আসে দুজনের কাছে। টুইঙ্কেল, কি হয়েছিল তোমার? ঠিক আছো তুমি? হৃদ, এভাবে বসে আছিস কেন? টুইঙ্কেল সেন্স হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি ওঠ, ওকে নিয়ে যেতে হবে। হৃদ সঙ্গে সঙ্গে মেয়েকে কোলে তুলে নেয়। অন্যদিকে অভ্র পুলিশের কাছে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে কৃবানকে ধরে নিয়ে যায়। হৃদ মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরে গাড়িতে উঠল। আমরা পুলিশদের সাথে কোনো রকম কথাবার্তা বলে হৃদের পিছু নিল। হৃদ মিহিকে চাপড়ে ধরে রেখেছে নিজের বুকের ভিতর। মিহিকে এই অবস্থায় দেখে একদম ভালো লাগছে না। হৃদ মিহিকে এতটা ভেঙে পড়তে দেখেনি কখনো। ও সবসময় মিহিকে স্ট্রং হওয়া শিখিয়েছে। তাহলে ওর প্রিন্সেস এইটুকুতে কেন ভেঙে পড়লো? কেন? সহ্য হচ্ছে না ওর। মনকে শান্ত করতে হৃদ মিহির কপালে একটা চুমু এঁকে দিল। 20 মিনিটের ভিতর ওরা বাড়ির কাছে চলে আসলো। বাড়ির কাছে আসতেই হৃদ মিহিকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে খাটের উপর শুয়ে দিল। অভ্র ওদের পিছন পিছন আসছিল। ও ছুটে এসে রুমে ঢুকলো। সরাসরি ততক্ষণে হৃদ পানি নিয়ে এসে মিহির মুখে ছিটাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে মিহি চোখ পিটপিট করে খুলল। অভ্র দেখে বলল, তুই টুইঙ্কেলকে দেখ, আমি ওর জন্য স্যুপ বানিয়ে আনি। ওর জন্য। হৃদ মিহির দিকে কটমট করে তাকিয়ে বলল, তোমার এত সাহস? হ্যাঁ, কই থেকে পাও এত সাহস? কোন সাহসে জলে ঝাঁপ দিয়েছো তুমি? মেয়েকে চুপ করে থাকতে দেখে হৃদ এবার চিৎকার করে বলে, আনসার মি স্টুপিড। কেন ঝাঁপ দিয়েছো? মরতে চাও? এত কিসের মরার শখ? চড়িয়ে তোমার মরার শখ বের করে দিব। মেয়ে হু হু করে কেঁদে উঠল। হৃদ আবারও ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ। এই মেয়ে, কাঁদছো কেন? কেন কাঁদছো? নেকা হচ্ছে? নেকা হচ্ছ দিন দিন? আমি তো এই মেয়েকে চিনি না। আমি আমার স্ট্রং প্রিন্সেসকে চিনি। আর একটা আর একটা কান্নার শব্দ যদি আমার কানে আসে, তাহলে হৃদের শেষ কথা বলতে না দিয়ে মিহি চিৎকার করে বলল, কেন বুঝতে পারছো না তুমি? ওই বাজে লোকটা আমার কত কাছে এসেছে, আমাকে বাজেভাবে স্পর্শ করেছে, অথচ আমি কিছুই করতে পারিনি। আমি কি করতাম? হৃদ মেয়ের কাছে এসে বলল, চলো, আজকে ওর স্পর্শ তোমার মন মস্তিষ্ক দেহ সব জায়গা থেকে মুছে দিব। কাছে আসো। হৃদ এই বলেই মিহির জামার ফিতা খুলে ফেলল। হঠাৎ কিছু মাথায় আসতে ঘরের দরজাটা লাগিয়ে দিল। এদিকে অভ্র স্যুপ বানিয়ে নিয়ে আসে, কিন্তু এসে দেখে দরজা লাগানো। অভ্র ডেকে বলে, কি রে বাল, দরজা আটকাইলি কেন? দরজা খুল, হালা, স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেতরে জরুরি কাজ হচ্ছে, পরে আসিস। অভ্র বলল, কিসের কাজ? আর কতক্ষণ লাগবে? হৃদ বিরক্ত হয়ে বলল, 5 থেকে 6 ঘন্টা পর আসবি। এর আগে আসলে তোর মন ধন সব কাইটা বিক্রি করে দিমু বলে দিলাম। অভ্র বলল, 5 থেকে 6 ঘন্টা ঘরে তুই কি এমন জরুরি কাজ করবি শুনি? হৃদ এবার রেগে বলল, 1 বছরের মাথায় যেন তোকে মামা বা কাকা ডাক শোনাতে পারি, সেটারই প্রসেসিং চলছে এখন। যা। অভ্র কিছু না বলেই চলে গেল। এইদিকে হৃদ দরজা লাগিয়ে পেছনে ঘুরে মিহির দিকে তাকালো। মিহি চুপ করে দাঁড়িয়ে আছে। হৃদ ধীরে ধীরে এগিয়ে এসে এক ঝটকায় মিহিকে কোলে তুলে নিল। হৃদ মিহি বিছানায় শুয়ে দিল। তারপর নিজের শার্টের বোতামগুলো ধীরে ধীরে খুলে শার্টটা দূরে ছুঁড়ে মারলো। এরপর মিহির দিকে ঝুঁকে পড়ল। আজকে অনেক আদর দিব তোমাকে। আজ কোনো বাধা থাকবে না। তোমার সব কষ্ট ভুলিয়ে দেব প্রিন্সেস। বলে মিহির অধর জোড়ায় নিজের অধর মিলিয়ে দিল। নিজের হৃদয়ের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। নিজের হৃদের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। তারপর নিজেও হৃদের গলা জড়িয়ে নিল। তালে তাল মেলাতে থাকলো। দীর্ঘ সময় ধরে দুজন একে অপরের অধরে রাজত্ব চালালো। তারপর একে অপরের অধর ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। লজ্জা পাচ্ছ?
মিহি বলে চোখ বুজে নিল। হৃদ সেটা দেখে মুচকি হাসলো। হাত বাড়িয়ে মিহির গলার পেছনে ধরে ওকে সামান্য উঁচু করলো। তারপর ওর জামার চেন ধরে টান দিল। আস্তে আস্তে পুরো জামাটা খুলে জোরে টান মারলো। তারপর মিহির দিকে ভালোভাবে নজর দিল। মিহির বুক নিঃশ্বাসের তোপে পড়ে বারবার ওঠানামা করছে। সেটা দেখে হৃদ একটা ঢোক গিলল। তারপর মিহির গলায় মুখ গুজে ছোট ছোট চুমু দিতে শুরু করলো। আস্তে আস্তে তা উন্মাদনায় রূপ নিল। মিহি নিজেকে সামলাতে হৃদের পিঠ খামচে ধরলো, যার ফলে মিহির নখ হৃদের পিঠে গিথে গেঁথে গেল। হালকা ব্যথা অনুভব করলো হৃদ, তবুও সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাছে মত্ত হলো। মিহির গলা ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে ঠোঁট নামাতে লাগলো। তারপর মিহির মেদহীন পেটে একটা চুমু খেয়ে তারপর একটা কামড় বসিয়ে দিল। তারপরে ধীরে ধীরে একের পর এক ভালোবাসার মতো হয়ে উঠল। একে অপরের ভালোবাসায় মত্ত হয়ে উঠল। গভীরভাবে একে অপরকে আলিঙ্গন করতে লাগলো। আস্তে আস্তে রুমে জোরে নরনারীর নিঃশ্বাসে ঘর ভরে উঠল। এত বছরের সাধনার ফল, তাদের ভালোবাসার সবকিছুর পূর্ণতা পাচ্ছে গভীরভাবে। দীর্ঘ সময় উন্মাদনা শেষে অবশেষে হৃদ ক্লান্ত শরীর নিয়ে মেয়ের কাছ থেকে একটু দূরে সরে এলো। তবে দূরে নয়, সে হাত বাড়িয়ে মেয়েকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মেয়ের বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে। সমস্ত শরীর তার ক্লান্তি আর ব্যথায় ভরাক্রান্ত। মেয়ে কাপা হাতে হৃদের বুকে হাত রাখলো। হৃদ তার আঙুলগুলো আলতো করে চুলের ভেতর ঢুকিয়ে দিল। মিহির দিকে দৃষ্টি দিল। ওর চোখের কোণ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে। হৃদ অবশেষে নরম কণ্ঠে প্রশ্ন করলো, বেশি খারাপ লাগছে পাখি? হৃদের কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ মিহি শব্দ করে কেঁদে ফেলল। তার কণ্ঠ কাঁপছে, শরীর ব্যথায় জর্জরিত। ও ছোট্ট প্রিন্সেসকে এমন ফুঁপিয়ে কাঁদতে দেখে হৃদের বুকটা হাহাকার করে উঠল। সে মিহির অশ্রুতে ভেজা মুখে আলতো করে একের পর এক চুমু আঁকলো। ফিসফিস করে বলল, সরি জান, আবার ঠিক হয়ে যাবে। প্লিজ কান্না করো না, আমি বুঝতে পারিনি। তারপর ধীরে ধীরে হৃদ উঠে বসলো। মিহির চুলে হাত বুলিয়ে দিল একটু। প্যান্টটা তুলে এবার নিজেকে গোছালো। চোখ ফিরিয়ে আবার তাকালো মিহির দিকে। দেখলো তার প্রিন্সেস চাদরে গলা অবধি জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে। চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হৃদের বুকের ভেতরটা ভেঙে যেতে লাগলো। সে আস্তে করে চাদরটা দিয়ে আরো ঢেকে দিল। তার প্রিন্সেসকে নিজের বাহুতে নিয়ে কোলে তুলল। ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করতেই ঠান্ডা পানির ছোঁয়া মিহির শরীরে ঝাঁকিয়ে উঠল। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে সে এক চুল নড়তে পারল না, বরং শক্ত করে হৃদকে আঁকড়ে ধরল। সরে আসতে চাইল, কিন্তু ব্যথার দুর্বলতা শরীর তার কথা মানল না। মাথা হালকা হয়ে ঘুরিয়ে উঠল। শেষ পর্যন্ত স্বীকার করতে হলো, আজ তাকে হৃদের হতেই গোসল সেরে নিতে হলো। আজ তাকে হৃদের হাতে গোসল সেরে নিতে হলো। হৃদ খুব যত্ন করে মেয়েকে গোসল করিয়ে দিল। তারপর ঘরে ফিরে গিয়ে নিজের তার ধূসর রঙের শার্টটা হাতে নিল। বিছানায় পড়ে থাকা চাদর আর মেয়ের জামা কাপড়ও তুলে গুছিয়ে নিল। ওয়াশরুমে দিয়ে সবগুলো বালতিতে রেখে দিল। বিছানা শুয়ে দিয়ে আলমারি থেকে আর একখানা চাদর নিয়ে এসে মিহির গায়ে টেনে দিল। হৃদ তোয়ালে দিয়ে ওর ভেজা চুল মুছে দিয়ে দিল ধীরে ধীরে। শেষমেশ শুকনো একটা চুমু দিল ঠোঁটে। মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়ো প্রিন্সেস, আমি আসছি। বলে চলে আসতে চাইলে মিহি তার হাত আঁকড়ে ধরল। হৃদ মৃদু হেসে নিচু হয়ে বলল, ওয়াশরুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে এখনই আসছি, তুমি ততক্ষণ ঘুমাও। এরপর সে ওয়াশরুমে গেল। ভেতরে থাকা সমস্ত জামাকাপড় ভালো করে ধুয়ে দিল। নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বাইরে এসে বালতিটা বারান্দায় নিয়ে গেল, জামাকাপড়গুলো মেলে দিল। সব কাজ শেষ করে হৃদ আবার বিছানায় গেল। দেখল মিহি ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। তার মুখটা শান্ত, গভীর ক্লান্তির ঘুম তাকে আচ্ছন্ন করে রেখেছে। হৃদ ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়ল। মেয়েকে নিজের কাছে টেনে নিল। মাথায় হাত বোলাতে বোলাতে তাকিয়ে রইল ওর মুখের দিকে। কখন যে নিজেও ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। পরদিন সকাল। সূর্যের আলো ঘরের জানালার পর্দা ভেদ করে আলো ভরিয়ে তুলছে। ঘড়িতে তখন সকাল 10টা। মিহি এখনো হৃদের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অন্যদিন হলে ভোরে উঠে যেত, কিন্তু আজ ক্লান্তি তাকে গভীর ঘুমে আবদ্ধ করে রেখেছে। হৃদের হঠাৎ ঘুম ভেঙে গেলে চোখ খুলে মিহির দিকে তাকালো। মিহির পরনে তার নিজের শার্ট,
একবার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করলো। ঘুমিয়ে থাকার দরুন আরো মায়াবী লাগছে তার প্রিন্সেসকে। তারপর শার্টটাতে হাত বাড়িয়ে দু একটা বোতাম আলগা করে নিয়ে মুখ গুজে দিল বুকের গভীরে। বোলাতে নাক বোলাতে বোলাতে মাঝে মধ্যে হালকা চুমু এঁকে দিতে লাগলো। গভীর ঘুমের মধ্যে এইভাবে স্পর্শ করায় মিহির ঘুমে ব্যাঘাত ঘটল। পিট পিট করে চোখ খুলল। হৃদকে এইভাবে তার এত কাছে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে গেল। মুহূর্তের মধ্যে রাতের কথা স্মরণ হতেই লজ্জায় হৃদকে হাত দিয়ে সরাতে চাইল। কিন্তু এই নির্লজ্জ হৃদ কি সহজে সরতে চায়? সে নিজের কাছে বাধা পেয়ে যেতি ভঙ্গিতে মিহির বুকের উপর মুখ গুজে রেখেই বলল মৃদু স্বরে, তুমি যতই সরাতে চাও, আমি ছাড়ছি না। রাতের পরও আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে এখনো পুরোটা পাইনি। মিহি চোখ বড় বড় করে তাকালো। বুক ধকধক করছে। মনে হচ্ছে শরীরের ভেতরটা আবার আগুনের মতো জ্বলে উঠছে। তবুও লাজুক কণ্ঠে মিনমিন করে বলল, ওঠো তো। ভারী শরীরটা তখন থেকে আমার গায়ে ফেলে রেখেছো। অনেক বেলা হয়ে গেছে, পচা লোক। হৃদ এক ঝটকায় মুখ তুলে তাকালো ওর দিকে। চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা। ঠোঁটে হালকা এক চড়া হাসি টেনে বলল, বেলা হতে দাও। 14 বছর পর কাছে পেয়েছি। এটার ঘোর এত সহজে কাটবে? কথাটা বলে আবারও নিজের ঠোঁট নামিয়ে আনলো। এবার একের পর এক চুম্বনে ভরিয়ে তুলল মিহির গলার বুকের মাঝামাঝি অংশ। মিহি হাত দিয়ে ওকে ঠেকাতে গেলেও হৃদ তার হাত দুটো ধরে খাটের উপর চেপে ধরলো। তারপর দাঁত বসিয়ে দিল নরম চামড়ায়। আহ! ব্যথা মিশ্রিত এক গুমড়ে ওঠা শব্দ বেরিয়ে এলো মিহির ঠোঁট থেকে। হৃদ সেই শব্দ শুনে আরো পাগল হয়ে উঠল। দাঁত বসালো জায়গাটায়, সঙ্গে সঙ্গে মুছে দিল ভেজা চুম্বনে। যেন ব্যথা আর লজ্জা দুটোই চুষে নিয়ে শুধু আদরে ভরিয়ে দিতে চাইছে। মিহির চোখ ভরে উঠছে অশ্রুতে, কিন্তু সেটা আর পুরোপুরি দুঃখের নয়। তার বুকের ভেতর মিশে আছে ভালোবাসা, আবেগ আর স্বামীর ছোঁয়ায় প্রতি অদ্ভুত এক আত্মসমর্পণ। হৃদ গম্ভীর গলায় করে বলল, তুমি আমার, পুরোটাই আমার। তোমার সবকিছু আমার, সবকিছু। আমার আদেশ ছাড়া মরার কথা চিন্তা করলে তোমার কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। আমাকে রেখে মরার কথা স্বপ্নেও ভাববে না। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিন্সেস। তোমার অস্তিত্ব জুড়ে শুধু এবং শুধুমাত্র হৃদরায়ণ চৌধুরীর বিরাজ, আর কারো না। আজীবন তুমি আমার। মিহি আর কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে মাথা গুঁজে দিল হৃদের বুকে আর জড়িয়ে ধরল তাকে। ঘর আবারও ভরে উঠল দুজনার নিঃশ্বাসে, একে অপরের দম বন্ধ করা আবেগে। ওরা দুইজন ফ্রেশ হয়ে নিল। অপ্র এসে দরজায় নক করে, কি রে, তোকে দরকারি কাম হয় নাই? কালকে 5 থেকে 6 ঘন্টার নাম করে সারা রাত সারাদিন রুমের মধ্যে ঢুকে আছিস। এখন বাজে বেলা 1টা। হুঁশ আছে? এর দরজা খুলে দিয়ে বলল, যা স্যুপ বানিয়ে নিয়ে আয়, আমার বউ অসুস্থ। এখন স্যুপ খাবে? হৃদ অভ্রের দিকে তাকিয়ে বলল, হুম। অভ্র এবার মেয়েকে খেয়াল করলো, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। অভ্র মেয়ের কাছে গিয়ে বলল, টুইঙ্কেল, শরীর কি বেশি খারাপ? মেয়ে চাদরের নিচ থেকে বলল, না, বেশি না, একটু। অভ্র বলল, তো মুখ ঢেকে আছো কেন? ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বের হও টুইঙ্কেল। এই বলে অভ্র মেয়ের উপর থেকে চাদর সরিয়ে দিতে যাবে, এমন সময় হৃদ এসে অভ্রর হাত ধরে বলল, খুব ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছে, তাতে তোর কি চুলকাচ্ছে? যা স্যুপ বানিয়ে নিয়ে আয়, আমার পাখি অসুস্থ। হ্যাঁ, দুনিয়া তোগো একারই বিয়া হইছে, তোর পাখি একাই অসুস্থ হয়। আজকেও নাই বইলা। মেয়ে হঠাৎ করে বলল, তিথি আপু আছে তো? মেয়ের কথা শুনে অভ্র মুখ ফুলিয়ে চলে গেল। এর মধ্যে হৃদের কাছে পুলিশের কল আসে। হৃদ বেলকনিতে চলে যায়। ওই পাশ থেকে একটা পুলিশ বলল, মিস্টার চৌধুরী, আমরা ডক্টর ক্রিভানের বিষয়ে তদন্ত করেছি এবং কিছু জিনিস জানতে পেরেছি। আপনি ইমিডিয়েটলি পুলিশ স্টেশনে আসুন। আচ্ছা, যাচ্ছি। এদিকে হৃদ মিহির কাছে এসে ওর কানে কানে বলল, তুমি খেয়ে একটু রেস্ট নিও প্রিন্সেস। কালকে থেকে তোমার উপর অনেক ধকল গেছে। আমি একটু পুলিশ স্টেশনে যাচ্ছি। টাটা। এই বলেই হৃদ চলে গেল। এইদিকে ক্রিভানকে রাতে অনেক মারধর করা হয়েছে, এখনো ওকে ওর মুখ, কিন্তু ও কিছুতেই মিহির নাম নেওয়া বন্ধ করছে না। হাউমাউ করে কাঁদছে আর মিহির নাম নিয়ে যাচ্ছে। একসাথে 2 থেকে 3 জন পুলিশ মিলে ক্রিভানকে শান্ত করতে পারছে না। একজন পুলিশ অফিসার বলল,
আরে ভাই, ওই মেয়েটা বিবাহিত। দুনিয়ায় এত মেয়ে থাকতে ওর জন্য কান্না করতে হবে? কিরভান একটু হেসে বলল, ও আমার বারবি ডল। ও আবার আমার কাছে ফিরে এসেছে। একটু না হয় ভালোই বেসেছি, তাই বলে আমাকে এভাবে মারবেন? দেখ ভাই, একে তো তুই অন্যের বউকে কিডন্যাপ করেছিস, তার উপর মেয়েটাকে হয়তো বাজেভাবে স্পর্শ করেছিস, যার কারণে মেয়েটা সুইসাইড করার চেষ্টা করেছে। এক কথায় তুই ওকে বাধ্য করেছিস, তাহলে তোকে কি করে ছেড়ে দিব? কিরিমান আবার জোরে চিৎকার করে বলল, আল্লাহর কসম, আমি ওরে বাজেভাবে স্পর্শ করিনি। ও তো আমার বারবি ডল। ওকে বাজেভাবে ছোঁয়ার কোনো ইচ্ছা ছিল না আমার। আমি জানি না ও কেন এমন করছিল। ও আমাকে কেন এত ঘৃণা করছিল? আগে তো আমাকে খুব ভালোবাসতো, এখন কেন বাসে না? যাই হোক, ও আমায় ঘৃণা করলে করুক, আমি ওকে ভালোবেসলেই হবে। পুলিশগুলো এবার ভালোভাবে কৃভানকে বুঝতে লাগলো, কিন্তু কিছুতেই শুনছে বোঝাতে লাগলো, কিন্তু কিছুতেই শুনছে না, নিজের মতো আবোল তাবোল বকে যাচ্ছে। কৃভান কিছুতেই ওর ভুল স্বীকার করছে না। পুলিশগুলো এবার ওকে ইচ্ছা মতো মারতে থাকে। দীর্ঘ সময় মারধরের পর কৃভান অবশেষে সেন্সলেস হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ হয় যে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে হৃদ পুলিশ স্টেশনে এসে কৃভানকে না পেয়ে জানতে পারে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো কথা না বাড়িয়ে সেও সোজা হাসপাতালের দিকে রওনা হয়। হাসপাতালে গিয়ে হৃদ দেখে কৃভানের কেবিনের সামনে দুজন পুলিশ অফিসারের সঙ্গে ডক্টর কথা বলছেন। ডক্টরের কথা শুনে হৃদ স্তব্ধ হয়ে যায়। বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা গেছে কৃভান নিয়মিত হাইড্রোজেন ড্রাগ নেয়, আর সেটা আজকাল না, বহু বছর ধরে। হৃদ চুপচাপ দাঁড়িয়ে সব শোনে। পরে অফিসারদের কাছ থেকে ধীরে ধীরে পুরো সত্যিটা জানতে পারে। কিরিভানের শৈশব কেটেছে একা একা। বাবা মা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় চাচার বাড়িতে। সেখানে তার চাচার সম্পত্তির ভাগ দিতে হবে বলে ওকে অনেক নির্যাতন, শারীরিক মারধর, মানসিক অত্যাচার, অবহেলা করে। অথচ এত কিছুর ভেতর কিভান পড়াশোনায় অসম্ভব ভালো ছিল, কিন্তু মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যেত। আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। এরপর মেডিকেল কলেজে ভর্তি হয়। কিরিভান ছিল অনেক শান্ত প্রকৃতির, কারোর সাথে তেমন কথা বলতো না। ওদের ডিপার্টমেন্টের একটা মেয়ে ছিল, নাম স্নিগ্ধা। মেয়েটা অসম্ভব সুন্দর। কৃভানের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়। এরপর ওরা একসাথে 2 বছর থাকে। আস্তে আস্তে ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কৃভান স্নিগ্ধাকে বারবিডল বলে ডাকতো। ওরা একে অপরকে অসম্ভব ভালোবাসে। ওরা ঠিক করে বিয়ে করবে। কৃভান স্নিগ্ধাকে নিয়ে বিয়ে শপিং করতে যাই। শপিং শেষে ওরা বাহিরে আসে। স্নিগ্ধা কৃভানকে বলে, ওই দোকান থেকে একটা ফুল এনে দিবা? কৃভান স্নিগ্ধাকে দাঁড়াতে বলে ফুল নিতে যায়। ফিরে এসে দেখে গোটা রাস্তায় তার বারবিডলের রক্ত ছড়িয়ে আছে। কৃভান স্তব্ধ হয়ে যায়, কিছুতেই মেনে নিতে পারে না। ছুটে যায় স্নিগ্ধার কাছে। আশেপাশে মানুষের ভিড় জমে গিয়েছে। স্নিগ্ধার নিথর দেহখানা পড়ে আছে। কৃভান গিয়ে স্নিগ্ধার মাথা ওর কোলে নিয়ে বলল, আমার এই দুনিয়ায় কেউ নাই বারবি ডল। আমাকে ছেড়ে যেও না। আমি কি নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? স্নিগ্ধা আলতো হাসার চেষ্টা করে বলল, আমি আবার ফিরবো, আবার ফিরবো। এরপরও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেদিন কৃভান কেঁদেছিল, খুব কেঁদেছিল। তখন থেকেও আশা করে থাকে ওর বারবিডালকে কথা দিয়েছে সে ফিরবে। অতিরিক্ত মানসিক চাপ আর পুরনো স্মৃতি মাথার ভেতর জমে জমে একসময় বিস্ফোরণ ঘটায়। সেখানে পড়াশোনার চাপ, একাকিত্ব আর চাপ আর ট্রমা সব মিলিয়ে সে ধীরে ধীরে ড্রাগের দিকে ঝুঁকে পড়ে। ড্রাগই হয়ে ওঠে তার পালানোর রাস্তা। কিন্তু সেই ড্রাগই একসময় তার বাস্তবতা নষ্ট করে দেয়। প্রথম যেদিন মিহিকে দেখে তখন ওর মনে হয় মিহি ওর বারবি ডল। মিহি দেখতে অনেকটা স্নিগ্ধার মতো। ওর চোখ, ওর এলোমেলো চুল। মেয়েকে দেখে কৃভান ভাবে ওর বারবি ডল তার কথা রেখেছে, সে সত্যিই ফিরেছে। তারপর কৃভান মিহির বিষয় খোঁজ লাগায়, তবে জানতে পারে ও বিবাহিত। সেদিন অনেক নেশা করে। এরপর থেকে ঠিক করে মেয়েকে এবার নিজের করবেই। একবার হারিয়েছে, এবার আর হারাতে দিবে না। মেয়ে হয়ে ওঠে কৃভানের ভালো থাকার সঙ্গী। মেয়েকে দেখলেও ড্রাগ নিতে হতো না। তবে যখন মেয়েকে কাছে পেত না, তখন পাগলের মতো করতো আর ড্রাগস নিত। সব কথা শোনার পর হৃদ আর চুপ থাকতে পারে না। সে ধীরে ধীরে কেবিনের ভিতর ঢোকে। বিছানায় শুয়ে থাকে কৃভান চোখ মেলে তাকায়। হৃদকে দেখে হেসে ওঠে। আমি একদিন ঠিক আমার বারবি ডলকে নিজের করেই ছাড়বো। ও ফিরেছে শুধু আমার জন্য।
তোর জন্য না। ও আমাকে বলেছে ও আসবে। এই কথায় হৃদের ভেতরটা জ্বলে ওঠে। সে হঠাৎ এগিয়ে গিয়ে কৃপানের গলা চেপে ধরে। তোকে মারতেও এখন ইচ্ছা করছে না। হৃদ দাঁতে দাঁত চেপে বলে, আবার তোর এই কথা সহ্যও হচ্ছে না। তোর কাহিনী জানার পর শুধু আফসোস হচ্ছে। কয়েক সেকেন্ড পর হৃদ নিজেকে সামলে নেয়, হাত সরিয়ে নেয় গলা থেকে। হৃদ একটু নরম গলায় বলে, তুই যেটাকে ভালোবাসা ভাবছিস ওটা ভালোবাসা না, কৃভান। ওটা আমার ভালোবাসা। তোর ভালোবাসা বেঁচে নেই, কৃভান। ও মিহি। আমার আমার প্রিন্সেস ও। কে তুই তোর বারবি ডলের সাথে গুলিয়ে ফেলেছিস? কৃভান হেসে ফেলে। না, সে আমার বারবি ডল। ও আমাকে কথা দিয়েছে ও আসবে। আরো সত্যি এসেছে। সবাই আমাকে ছেড়ে গেছে। বাবা মা, বাড়ি, শৈশব, সবাই। বারবি ডলও যদি চলে যায় তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব। হৃদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো হয়ে যা কৃভান। সত্যি ভালো হয়ে যা। ভালো একটা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নে। না হলে আমার প্রিন্সেসের নাম যদি তোর মুখে শুনে থাকি, তাহলে তোকে কি করবো আমি নিজেও জানি না। তোর, না তোর অতীতের কথা ভাববো, না তোর অসুস্থতার কথা জেনে মেরে দেব। অসুস্থতার কথাই জানে মেরে দেব। বলে হৃদ কেবিন থেকে বের হয়ে আসলো। সব গড়িয়ে যাচ্ছে। একটা ছেলে ওর প্রিন্সেসকে নিজের ভালোবাসা বলে দাবি করছে। ওর বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। হৃদ সোজা বাড়িতে চলে আসলো। মেয়ে শুয়েই ছিল। হৃদ এসে ওকে জড়িয়ে ধরলো। মেয়ে হৃদের মাথায় আলতো করে হাত রেখে বলল, কি হয়েছে পচালোক? চুমু দাও তো, টেনশনে আছি। কিসের টেনশন? চুমু দাও। আগে বলো। আগে চুমু দাও। দাও দাও দাও। দাও না। মেয়ে হৃদের ঠোঁটে টাটকা একটা চুমু দিল। হৃদ হেসে বলল, বা, ভালোই তো উন্নতি হয়েছে। আগে চুমু চাইলে গালে দিতে, এখন না বলতেই ঠোঁটে। মেয়ে কিছুটা লজ্জা পেয়ে গেল। ও কি ইচ্ছা করে দিতে চেয়েছে? ভুল করে হয়ে গেছে। হৃদ মেহিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, তুমি শুধু আমার, মনে থাকবে? কার বলো তো? মিহি বলল, তোমার। এই তো জান বাচ্চা, সব বুঝে। এখন চুমু দাও। মিহি চুমু দিল। হৃদ বেরিয়ে গেল। অফিসে কাজ আছে। মিহিকে বলল, আজকে ওরা ডিনারে যাবে। মিহি যেন সন্ধ্যা থেকে তৈরি হয়ে থাকে। এই বলেই হৃদ চলে গেল। আজকে একটু কাজের চাপটা বেশি। হৃদ কিছু ফাইল চেক করে ওইগুলোতে সাইন করে দিল। এর মধ্যেই দরজায় একজন নক করলো। হৃদ তাকিয়ে দেখে কল্পনা এসেছে। হৃদের মুখে বিরক্তির ছাপ দেখা গেল। কল্পনা হৃদের কাছে এসে বলল, হৃদ, একটু কথা ছিল। কি কথা? সেদিন আমার বউয়ের কাছে পিটুনি খেয়ে শিক্ষা হয়নি, আজকে আরো চাই? না হৃদ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করা যায় না? এই বলে কল্পনা হাউমাউ করে কান্না শুরু করলো। হৃদ মহা মুশকিলে পড়ে গেল। এভাবে কান্না করলে মানুষ কি ভাববে? দেখুন, এটা কান্না করার জায়গা না, আপনি প্লিজ আসতে পারেন। হৃদ, আমাকে কিছু সময় দিবে? আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। হয়তো বেশি দিন বাঁচবো না। মরে যাওয়ার আগে নিজের ভুলের ক্ষমা চাইতে আসলাম। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। হৃদয়ের কথা শুনে কিছুটা নরম হলো। বলুন, কি বলবেন? হৃদ, এইখানে বললে বিষয়টা কেমন দেখায়? আমরা বরং একটা ক্যাফেতে গিয়ে বসি। কফি খেতে খেতে বলবো, চলো। আমারও তো টাইম নেই, এখানেই বলুন। প্লিজ হৃদ, একটা কথা রাখো। হৃদ কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল। ওরা একটা ক্যাফেতে গিয়ে বসলো। কল্পনা হৃদকে কেঁদে কেঁদে ওর মনের কথাগুলো বলে। হৃদের কথাগুলো শুনতে খুব বিরক্ত লাগছে, কিন্তু আশেপাশে মানুষ বলে কিছু বলতে পারছে না। হৃদ কল্পনাকে বলল, আমি আপনাকে শুরু থেকেই বোনের নজরে দেখি। আমার ঘরে বউ আছে, আপনি ভালো করে দেখেন। বিয়ে করে সুখে সংসার করুন। আপনি ভালো করে দেখে বিয়ে করে সুখে সংসার করুন। এভাবে বলো না হৃদ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই বলে কল্পনা হৃদের হাতের উপর মাথা রেখে কান্না শুরু করে দেয়। হৃদ ওকে ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ও কিছুতেই ছাড়ছে না। এই দৃশ্য মিহি দূর থেকে দেখতে পায়। হাতে থাকা ফুলের তোড়াটা হাত থেকে পড়ে যায়। মিহি অফ্রের ফুল পার্টি এসেছিল হৃদের পছন্দ মতো ফুল নিতে। ভেবেছিল ফুলগুলো দিয়ে ঘরটা সুন্দর মতো সাজাবে, কিন্তু ফুল কেনার পর ফুল পোর্টের অপোজিটে একটা ক্যাফেতে হৃদের সাথে একটা মেয়েকে বসে থাকতে দেখে মিহির পৃথিবী ঘুরে উঠল। চোখ দিয়ে আগুন বের হচ্ছে। অভ্র মেয়েকে বলল, মিহি, দেখো ওটা হয়তো হৃদের কোনো ক্লায়েন্ট। তুমি রাগ করো না। না,
ওটা কোনো ক্লায়েন্ট না। সেদিন ওই মেয়েটাকে আমি মেরেছিলাম, কিন্তু আজকে পচালক ওকে নিয়ে ক্যাফেতে এসে বসেছে। বাহ! অভ্র কিছুটা অবাক হয়ে বলল, মেরেছিলে মানে? ওটাই ওই কল্পনা? হুম। মনে হচ্ছে গিয়ে গলার উপর পা তুলে দিই, কিন্তু আজকে আর কিছু বলবো না। যে মানুষটা আমার রাগের মূল্য দেয়নি, তাকে আর কিছু বলার নেই। এই বলেই মিহি ছুটে গেল। আবার দৌড়ে হৃদের কাছে গিয়ে বলল, ভাই, তোকে আর এই মহিলাকে টুইঙ্কেল একসাথে দেখে ফেলেছে। এখন রেগেমেগে অস্থির। হৃদের হাত পা কাঁপতে শুরু করলো। কল্পনা হৃদের হাত ধরতে নিতেই হৃদ টেনে একটা থাপ্পড় মেরে দিল। খবরদার ঢলাঢলি মারাবেন না। বাল, আপনার জন্য বউ ভুল বুঝলো। এখন বাসায় গেলে কি করবে? হৃদ ছুটে বেরিয়ে গেল। অব্র কল্পনাকে মুখ ভাসিয়ে বলল, শখ কত! বুড়া থামড়ির বয়সে খুকি সাজতে আমার বন্ধুর হাত ধরে কান্না মারাচ্ছে। ফালতু বুড়া বেডি। এই বলেই অব্র হৃদের পেছন পেছন চলে গেল। এদিকে কল্পনা বলে উঠল, হোয়াট? আমি বুড়ো? ফালতু ছেলে। তোর বিয়ে হবে দেখিস। তোর বিয়ে হবে না দেখিস, অকালে মরবি শালা। অব্র পেছন থেকে চিল্লিয়ে বলল, সেম টু ইউ। কল্পনার আগে দুঃখে চলে গেল। এদিকে হৃদ মিহির পেছন পেছন এসে বলল, প্রিন্সেস, প্লিজ ভুল বোঝো না, বিশ্বাস করো। আমি যেতে চাইনি। ওনাকে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, ও আমাকে কিছু বলতে চায়, তাই গিয়েছিলাম। মিহি তেড়ে এসে হৃদের গলা ধরল। ওর জন্য এত দরদ তোমার? তো যাও না, ওর কাছেই যাও। পা ধরি পাখি, রাগ করো না। আর কখনো এমন করবো না। ধ্বংস করে দেবো সব। এই বলে মিহি তেড়ে গিয়ে কাচের একটা গ্লাস ফেলে দিল। এরপর একটা ফুলদানি ফেলে দিল। একটা কাচের টেবিল ছুঁড়ে মারল হৃদের পায়ের কাছে। মিহির এইরকম রাগী মূর্তি দেখে হৃদের গলা শুকিয়ে গেল। মিহি তাণ্ডব শুরু করে দিয়েছে, একের পর এক জিনিস ভাঙছে। হৃদ না পেরে নাটক করে মাটিতে পড়ে গেল। এতদিন বউ ওর ভয়ে নাটক করে মটকে মেরে পড়ে থাকতো, এখন ওর বউয়ের ভয়ে নাটক করছে। ভাবলেই হাসি পায়। হৃদকে পড়ে যেতে দেখে মিহি ছুটে ছুটে এসে হৃদের মাথা ওর কোলে রাখে। কি হয়েছে তোমার পচলক? চোখ খোলো না। মেয়ে কান্না করতে করতে কথাগুলো বলল। মিহুর কান্না দেখে হৃদ একটা চোখ খুলে দিল। এরপর টুপ করে ওর গালে নাকে চুমু খেয়ে নিল। শান্ত হব, এত রাগ করতে নেই। তোমার কি ব্যথা লাগছে? না জান, ব্যথা লাগেনি। মিহি আর কিছু বলল না। হৃদ মিহির হাত ধরে ওকে সব খুলে বলল। মিহি সব কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। এটা ওর ছোট থেকে অভ্যাস, হৃদ কোনো কথা বললে সেটা মনোযোগ দিয়ে শোনা। মিহি আজকে হুট করে হৃদকে জিজ্ঞাসা করলো, তোমার নিশির কথা মনে আছে? কোন নিশি? নাটক করো না পচালক। তুমি ওর সাথে প্রেম করেছ। ছি, ওর কথা মনে নেই, তবে শুনেছি ওর সাথে একটা টাকলু আঙ্কেলের বিয়ে হয়েছে। ও, তার মানে ওর খোঁজও রেখেছ? বাহ, ভালো। তুমি তো ওর কথা জিজ্ঞাসা করলে প্রিন্সেস, আর খবরটা আমাকে পাপ্পা দিয়েছে। মিহি মুখ ফুলিয়ে চলে গেল। হৃদ ওর পেছন পেছন ঘুরছে। মিহি হৃদকে বলল, অনেকদিন রামপ্রসাদ আঙ্কেলের কাছে যাওয়া হয়নি, আজকে চলো ঘুরে আসি। হৃদ বলল, আচ্ছা, রেডি হও। অভকেও বলি। অভ যাবে না? আচ্ছা, তুমি আর আমিই যাই। ওরা দুইজনে রওনা দিল রামপ্রসাদ বাবুর বাড়িতে। ওদের বাড়ির সামনে আসতেই হৃদের গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রায় বহুদিন পর এই বাড়িতে আসা, কত স্মৃতি জড়িয়ে আছে বাড়িটায়। ইস, দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেছে। ঈদ বাড়িটার দিকে দেখে মিহির দিকে তাকিয়ে বলল, আমি আমার ছোট প্রিন্সেসটাকে খুব মিস করি। মেয়ে হালকা একটা হাসি দিয়ে রামপ্রসাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা নক করতে রামপ্রসাদ দরজা খুলে দিলেন। মিহি আর হৃদকে দেখে উনি অনেক অবাক হলো, সাথে ভীষণ খুশিও হলো। আবেগে বেচারা চোখে জল চলে এসেছে। মিহির চোখ গেটের খাটে বসে থাকা মিষ্টির দিকে। বিধবার মতো সাদা রঙের শাড়ি পরে আছে, চোখের নিচে গাঢ় কালো দাগ, মুখটা মলিন হয়ে আছে, শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, গায়ে কিছুই নেই। হৃদেরও মিষ্টিকে দেখে মাথা ঘুরে যায়। মিহি আগে অনেক মিষ্টি আগে অনেক গুলোমুলো একটা মেয়ে ছিল, এখন ওর কি অবস্থা! মিষ্টি মনমরা হয়ে বসে আছে, কপালেও সিঁদুর নেই। রামপ্রসাদ বাবু হৃদের মিহির উদ্দেশ্যে বলল, ভেতরে আসো বাবা। এতদিন পর এই বুড়ো বাপকে মনে পড়লো? তোমরা যাওয়ার পর আমার বাড়িটা শূন্য হয়ে গিয়েছিল। মিহি আর হৃদ ভেতরে ঢুকলো। হৃদ রামপ্রসাদের সাথে কথা বলে, আর মিহি গুটি গুটি পায়ে মিষ্টির দিকে এগিয়ে গেল। মিহি গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরলো।
মিহিও মিষ্টিও মিহিকে নিজের কাছে জড়িয়ে নিল। মিহি আস্তে করে জিজ্ঞাসা করল, কেমন আছো আপু? মিষ্টি কোনো কথা বলছে না, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। মিহি মিষ্টিকে বলল, কেঁদো না প্লিজ, দেখো তোমার ছোট্ট বোনও আজ কত বড় হয়ে গেছে। মিষ্টি বোকার মতো শুধু চেয়ে চেয়ে দেখছে মিহিকে। মিহি মিষ্টিকে এটা ওটা জিজ্ঞাসা করেছে, কিন্তু মিষ্টি কোনো কথা বলছে না, শুধু চেয়ে আছে। আর আনমনেই ওর চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। মিহি বুঝতে পারছে না মিষ্টির হয়েছেটা কি। রামপ্রসাদ বাবু মেয়ের কাছে এগিয়ে এসে বলল, মারে, আমার মেয়েটার জীবনে অনেক বড় ঝড় বয়ে গেছে। ওর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। 10 বছরের একটা ছেলে ছিল, সেও আগুনে পুড়ে মারা গেছে মাসখানেক আগে। আমার মেয়েটা আর কথা বলতে পারে না, কোনো কথা বলে না, কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু কান্না করে, কিছু বলতে পারে না। কত ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মেয়েটা আমার সব সময় খাটের এই কোণায় বসে থাকে। কথাটা বলে উনি কান্না করতে লাগলো। মিহি আর হৃদ থ হয়ে গেল। ওরা কথা বলার ভাষা হারিয়ে ফেললো। হৃদ বলল, আন্টি কই গেছে আঙ্কেল, ওনাকে দেখছি না যে। রামপ্রসাদ বাবু শার্টে চোখ মুছে বলল, আমার গিন্নি সে কবেই আগেই মারা গেছে, এখন বাড়িতে আমরা বাপ বেটি থাকি। মিহিও কান্না করে দিল। হৃদ মিহিকে বলল, কান্না করো না প্লিজ, তুমি কান্না করলে আমার বুকে মোচড় দেয় খুব, নিঃশ্বাস আটকে আসে। মিষ্টি চেয়ে আছে, হৃদ আর মিহির দিকে তাকিয়ে আছে। মিহিরা অনেকক্ষণ রামপ্রসাদ বাবুর সাথে গল্প করলো। রামপ্রসাদ বাবু সুজি রান্না করে দিল, ওরা সবাই মিলে খেলো। মিহি অনেক চেষ্টা করলো মিষ্টিকে কথা বলানোর, কিন্তু মিষ্টি কোনোভাবে কথা বলতে পারল না। অনেক চেষ্টা করেছিল কথা বলার, বোবাদের মতো শব্দ করলো, কিন্তু কথা বলতে পারল না। মিহিরা চলে আসলো। অভ্র বাড়িতে বসে আছে। মিহি এসে কেঁদে কেঁদে অভ্রকে সব বলল। সবটা শুনে অভ্র পাথরের মতো বসে রইল। কি বলবে ও? ওর কিচ্ছু বলার নেই। অভ্র যতই বলুক মিশুকেও ঘৃণা করে। আসলে যাকে ভালোবাসা যায় তাকে মন থেকে কখনো ঘৃণা করা সম্ভব না। মিষ্টি যেমনই হোক, অভ্রর কাছেও আজও এক পবিত্র ফুল। তবে অভ্র মিষ্টিকে ক্ষমা করবে না, কখনোই না। সে কেঁদেছে, সে কাঁদিয়েছে অভ্রকে। প্রতি রাতে অভ্র ডুকরে ডুকরে কেঁদেছে। অনেকবার নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছে, কিন্তু ওর টুইঙ্কেলের মুখের দিকে তাকিয়ে ওইসব করার সাহস পায়নি। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করেছে। অজান্তেই অভ্রের চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। অভ্র একটা মুচকি হাসি দিয়ে মেয়ের কাঁধে মাথা রাখলো। হৃদ এসেও মেয়ের কাঁধে মাথা রাখলো। মেয়ে এক হাতে ভাইয়ের চুল বুলিয়ে দিচ্ছে, আর এক হাতে স্বামীর। মেয়ের কাছে এই দুইজনার বুক পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান। হৃদ আর অভ্রর কাছেও মিহির কোল পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। মিহি হলো এই দুটো ছেলের অক্সিজেন। মিহিকে ছাড়া এই দুজন উন্মাদ হয়ে যাবে। ওদের বেঁচে থাকার একমাত্র কারণ মিহি। তারা নিজ হাতে ওদের বাচ্চা পরীটাকে বড় করেছে। ওদের মন খারাপের ঔষধ মিহি। পরের দিন সকালে হৃদ ঘুমিয়ে আছে। মিহি সকাল সকালে একটা সুন্দর লাল রঙের শাড়ি পরেছে। মিহি এসেই হৃদের গা ঘেঁষে বসলো। হৃদ মিহির হাত ধরে ওর বুকের উপর ফেললো। মিহি হৃদের থেকে একটু সরে এসে বসলো। বলল, কি হয়েছে? হৃদ ওর ঠোঁট দেখিয়ে বলল, চুমু দাও। না। কেন বউ, তুমি দিন দিন এমন ডাইনি হয়ে যাচ্ছ কেন? ছোটবেলায় বলার সাথে সাথে চুমু দিতা, আর এখন দিতেই চাও না? ছোটবেলায় তো আর বুঝতাম না, তাই দিতাম, এখন বুঝি। হৃদ মিহিকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তুমি যদি ভালোই ভালোই চুমু না দাও তাহলে আমি ছিনিয়ে নিব। দিব, তবে একটা শর্ত আছে। বলো বলো। যেটা বলবো সেটাতেই রাজি। আজকে বাড়ির সব কাজ তুমি করবা, আর আমাকে অনেকগুলো শপিং করে দিবা। তাহলে তুমি যতগুলো চুমু চাও ততগুলোই দিব। হৃদ একটু চিন্তায় পড়ে গেল। এরপর কিছু একটা ভেবে মিহিকে বলল, তুমি কি শিওর? মিহি 100% শিওর। ওকে, তাহলে আমাকে 1000+ চুমু দিতে হবে। আচ্ছা। হৃদ ফ্রেশ হয়ে বাড়ির সব কাজ করতে লেগে পড়ল। প্রথমে কিচেনে থাকা বাসনগুলো মাজলো, এরপর কাপড় চোপড় ধুয়ে দিল, ঘর ঝাড়ু দিল। মিহি হৃদকে দিয়ে ঘর মুছিয়ে নিল, এরপর রান্না বসিয়ে দিল। বেচারি কাম করতে করতে শেষ। এদিকে মিহি মজা নিতে থাকে, সাথে অবাকও হচ্ছে একটা লোক কি পরিমাণ চুমুখোর হতে পারে। শুধু চুমুর লোভে এত এত কাজ করতেও দুবার ভাবছে না।
একদিকে ভালোই হয়েছে। বাড়ির সব কাজ হয়ে যাওয়ার পর মিহি হৃদকে নিয়ে শপিং মলে গেল। ইচ্ছামতো শাড়ি, চুড়িদার, বিভিন্ন কসমেটিক্স, জুতা ইত্যাদি নিল। হৃদ মিহির কেনাকাটা দেখছে। এসব দেখে ওর মনে মনে বলে উঠল, বউটা ভালোই চালাক, তবে আমিও সেই জিনিস, যা ইচ্ছা কিনে নাও, রাতের বেলা ছাড়ছি না। রাতের বেলা মিহি তো ভীষণ খুশি, অনেকগুলো শপিং করেছে আজকে। অব্রকে নাচাতে নাচতে 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 সব জিনিস দেখালো। হৃদ এবার মিহির কাছে এসে দাঁড়ালো। মিহি দৌড়ে অভ্রের পেছনে গিয়ে লুকালো। হৃদ মিহির উদ্দেশ্যে বলল, এটা কিন্তু ঠিক না। পালাচ্ছ কেন? আমি আমার কথা রেখেছি, এবার তুমিও তোমার কথা রাখো। অভ্র মেয়েকে আড়াল করে হৃদকে বলল, কি হয়েছে রে, কিসের কথা রাখতে বলছিস? আমি ওকে চুমু দিতে বলছি, ও দেয়নি, উল্টো আমাকে শর্ত দিয়েছিল, বাড়ির সব কাজ এবং ওকে যদি ইচ্ছে মতো শপিং করিয়ে দিই তাহলে আমাকে 1000 প্লাস চুমু দিবে। হৃদের কথা শুনে অভ্রের মাথায় হাত। এরা দুজন কি পরিমাণ সাইকো! অভ্র হৃদকে বলল, ভাই সিরিয়াসলি, এত চুমু খেয়ে কি পাস? তোর এত ভালো লাগে চুমু খেতে? হৃদ অভ্রের পেছন থেকে মেয়েকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তুই তো সিঙ্গেল, তুই কিভাবে বুঝবি চুমুর কি টেস্ট? উফ, সেই স্বাদ! অভ্র লজ্জায় আর কিছু বলল না। হৃদ মেয়ের দুহাত বেঁধে ওকে সোফায় বসিয়ে ইচ্ছামতো চুমু খেতে লাগলো। মেয়ে ছটফট করছে, কিন্তু কোনো লাভ নেই। বেচারি আচ্ছাভাবে ফেঁসে গেছে। প্রায় 1 ঘন্টা মিহির গালে নাকে ঠোঁটে নির্যাতন করার পর হৃদ ঘোষণা দিল, মাত্র 200 প্লাস হয়েছে, এখনো 800 প্লাস বাকি। মেয়ে কাঁদো কাঁদো গলায় হৃদকে অনুরোধ করে বলল, আমি আর কখনো এমন করব না, প্লিজ ছেড়ে দাও পচলোক। হৃদ একটা শয়তানি হাসি দিয়ে বলল, না জান, শুরুটা তুমি করেছো, শেষটা আমাকেই করতে দাও। হৃদ আবারও মিহির গাল নাক ঠোঁটের উপর নির্যাতন শুরু করলো। আজকে সারা রাত ওদের চুমু খেতে খেতেই কাটলো। দেখতে দেখতে কেটে গেছে 2 বছর। অভ্রের বিয়ে হয়েছে তিথি নামের একটা মেয়ের সাথে। মেয়েটা মিহির ক্লাসমেট। অভ্রকে শুরু থেকেই পছন্দ করতো খুব। মিহি সব জানতো, অভ্রও জানতো, তবে কিছু বলতো না। একদিন তিথির পরিবার হৃদের কাছে প্রস্তাব নিয়ে আসে। হৃদ রাজি হয়ে যায়, অভ্রের ফ্যামিলিকে বলে ওনারাও রাজি হয়ে যায়। হৃদ কিন্তু অভ্র রাজি ছিল না। মিহি আর হৃদের জোরাজুরিতে রাজি হয়ে গেছে। এরপর ছোটখাটো করে ওদের বিয়ে হয়ে যায়। এখন তিতির পেটে 2 মাসের বাবু, আর মিহিও 8 মাসের অন্তঃসত্ত্বা। হৃদ এখন মিহিকে এক মুহূর্ত চোখের আড়াল করে না। সব জায়গায় মিহির সাথে যায়, ওকে কোনো কাজও করতে দেয় না। আর ফ্রেন্ড চৌধুরী তো অনেক খুশি, কিন্তু দুঃখের বিষয় উনি আর আগের মতো চলাফেরা করতে পারে না। হৃদ ল্যাপটপে কিছু কাজ করছে, এমন সময় গুটি গুটি পায়ে ওর কাছে এসে বসে। হৃদ দ্রুত মিহির কাছে গিয়ে বসে। কিছু লাগবে প্রিন্সেস? একটু বাহিরে যাব। কেন? কিছু দরকার। আমাকে বলো, আমি এনে দিচ্ছি। এমনিতে আমার ভালো লাগছে না, একটু ঘুরে আসি। না, এই অবস্থায় যাওয়ার দরকার নেই, প্লিজ নিয়ে চলো, আমার খুব খারাপ লাগছে। এই বলে মিহি কাঁদতে লাগলো। হৃদ মিহিকে শান্ত করে বলল, আচ্ছা যাও, রেডি হয়ে আসো। হৃদ এক হাতে গাড়ি চালাচ্ছে, আরেক হাত দিয়ে মিহিকে ধরে আছে। হৃদ মেয়ের দিকে তাকিয়ে আছে। হৃদ মিহির চোখ মুখ দেখে আঁতকে ওঠে। মেয়েটা দেখতে খুব কালো হয়ে গেছে, শরীরও শুকিয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল। মিহি হৃদের দিকে তাকিয়ে ওকে বলল, আচ্ছা পচালোক, ধরো আমার যদি কিছু হয়ে যায়, তাহলে কি আরেকটা বিয়ে করবে? হৃদ কিছু বলার আগে একটা বড় ট্রাক এসে হৃদের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিল। গাড়িটা ছিটকে গিয়ে বড় গর্তের কাছে পড়ল। 30 মিনিট পর মিহি আস্তে করে চোখ খুলল। ওর গোলাপি রঙের শাড়িটা রক্তে মেখে আছে। মিহি ওর কপালে হাত দিয়ে বুঝতে পারে কপালটা ফেটে গেছে। ও আশেপাশে তাকাতেই দেখতে পায় হৃদ মাটিতে পড়ে আছে। মিহি ওর পেটে হাত দিয়ে ধীরে ধীরে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদের কাছে বসে হৃদের মাথাটা ওর কোলে নিল। হৃদের হাতে কতগুলো কাজ গেঁথে গেছে। হৃদের মাথা থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। মিহি হৃদকে বিড়বিড় করে বলল, পচালক, ওঠো, তোমার অনেকখানি কেটে গেছে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাব। হৃদের থেকে কোনো সাড়া এলো না। মিহি আবারও হৃদকে একইভাবে ডাকতে লাগলো। হৃদ কোনো উত্তর দিচ্ছে না। মিহি এবার পাগলের মতো হয়ে গেল। মাটি ঘামছে, কান্না শুরু করলো। হুট করেই পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো। মিহি ওর পেটের উপর হাত রেখে কান্না শুরু করলো।
চারদিকে রাতের অন্ধকার নেমে এসেছে। হালকা মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। মেয়ে হাউমাউ করে চিৎকার করে উঠল, প্লিজ ওঠো, আমি তোমাকে অনেকগুলো চুমু দেবো, প্রমিস। আমাকে এভাবে ছেড়ে যেও না। আমাদের তো বাবু হবে। তুমি ওর নাম রাখবে না? ওকে আদর করবে না? আমাকে এভাবে কাঁদিও না। আমার আমাকে এভাবে একা রেখে পালিয়ে যেও না। প্লিজ ওঠো না। হৃদের কোনো সাড়া শব্দ আসছে না। এদিকে মিহির পেটে প্রচন্ড পেন শুরু হয়। মিহি পেট চেপে ধরে চিৎকার করে ওঠে, ব্যথা সহ্য করতে পারছে না। মিহি দেখে হৃদের ফোন গর্তের ভেতর পড়ে গেছে। ওর হাতের কাছে একটা ডাল ভেঙে পড়ে আছে। ও এক হাতে পেট ধরে অন্য হাত দিয়ে ডালের সাহায্যে ফোনটা তুলল। কান্না করতে করতে অভ্রকে কল দেয়। প্রথমবারে অভ্র রিসিভ করে না। মিহি আবারও কল দেয়। অভ্র এবার রিসিভ করে। অভ্র ফোন ধরতেই মিহি হাউমাউ করে কেঁদে ওঠে। জীবনে এতটা অসহায় কখনো হয়নি। অভ্র মেয়ের কান্না শুনে ভয় পেয়ে যায়। কলিজা লাফিয়ে ওঠে ওর। মেয়ে কান্না ভাঙা গলায় সবটা বলে। অভ্র ওর থেকে লোকেশন জেনে নেয়, এরপর ওকে একটু অপেক্ষা করতে বলে। তারপর অ্যাম্বুলেন্সে কল করে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে ঝুম বৃষ্টি নেমেছে। ঈদের নিথর দেহটা বৃষ্টির জলে ভিজে গেছে। গায়ে মেখে থাকা রক্তে বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে। মিহিও ভিজে গেল। শরীরে কোনো শক্তি পাচ্ছে না, মাথা ভীষণ ঘুরছে ওর। কোনো রকম টলমল করে উঠে দাঁড়ালো। হঠাৎ মিহির মনে হলো ওর পচালোক ভিজে যাচ্ছে। পচালোকে ঠান্ডা লাগবে। মিহি ওর আঁচল দিয়ে হৃদকে ঢেকে দিবে। এই ভেবে দ্রুত এগিয়ে যেতে নিল। সামনে একটা বড় পাথরের সাথে পা লেগে উপর হয়ে পড়ে যায়। সাথে সাথে মিহির রক্তপাত শুরু হয়। মিহি রক্ত থেকে গ- গগন কাঁপানো এত রক্ত দেখে গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে। আজকে মনে হয় সব শেষ। মিহি আর হৃদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডাক্তাররা বলেছে হৃদের মাথায় আঘাত লাগার কারণে জ্ঞান হারিয়েছে। তবে চিন্তার কিছু নেই, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। আর মিহির অবস্থা অনেক বেশি খারাপ। ওনারা বলেছে বাচ্চাটা বাঁচবে কিনা এটা শিওর না। অভ্র তিথি বাইরে বসে আছে। অভ্রের হাত অনবরত কাঁপতেই আছে। তিথি অভ্রের হাতের উপর হাত রাখতেই অভ্র বাচ্চাদের মতো কেঁদে উঠল। তিথি অভ্রকে জড়িয়ে ধরে শান্ত হতে বলল, আমার টুইঙ্কেলের কিছু হলে মরে যাব আমি। ওর কিছু হবে না তো? ইস, আমি কেন আজকে ওর সাথে গেলাম না? আমি আসলে একজন ব্যর্থ পুরুষ। তিথি অভ্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও অভ্র। টুইঙ্কেল এবং ওর বাচ্চার কিচ্ছু হবে না। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো। ওনার মুখটা মলিন হয়ে আছে। অভ্র উঠে গিয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তার, কেমন আছে টুইঙ্কেল? ডক্টর একটু গলা কাশি দিয়ে বলল, দেখুন, আমরা চেষ্টা করেছিলাম মা এবং বেবি দুজনকে বাঁচানোর। তবে সেটা সম্ভব না। দুজনের মধ্যে একজন কে বাঁচাতে পারবো? এখন আপনারাই বলুন কি করব। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি জানান। যত দেরি হবে তত পেশেন্টের জন্য ক্ষতি। অভ্র বলে, আপনি আমার টুইঙ্কেলকে বাঁচান। প্লিজ ডক্টর, আমার টুইঙ্কেলকে যেন কিচ্ছু না হয়। আর আপনি আমাকে কথা দিন, ও যেন একটুও ব্যথা না পায়। ওকে একটুও ব্যথা দিবেন না। আমাকে কথা দিন আপনি। এই বলে অভ্র ডাক্তারের হাত জড়িয়ে ধরে। অভ্রের পাগলামি ডাক্তার খুব অবাক হয়, সাথে খুশিও হয়। আপনি পেশেন্টের কে হন? ওর ভাই, ওর বাবা। আপনি যা ভাবতে পারেন। এখন আমাকে প্রমিস করুন আমার টুইঙ্কেলকে ব্যথা দিবেন না। ডক্টর মুচকি হেসে অভ্রের হাত ধরে বলে, আচ্ছা বাবা, আমি তোমার মেয়েকে একটুও ব্যথা দেব না। প্রমিস। এখন একটু শান্ত হও, ওর জন্য দোয়া করো। এই বলে ডাক্তার চলে গেল। মিহি পিট পিট করে চোখ খুলে। পাশেই এক হাত অভ্র আরেক হাত ধরে আছে। আর তিথি মিহির পায়ের কাছে বসে আছে। হৃদের চোখ টকটকে লাল হয়ে আছে। অভ্রের চোখ মুখ ফুলে গেছে। অতিরিক্ত কান্নার ফলে এমনটা হয়েছে। মিহি আস্তে করে ওঠে। আমার বাচ্চা, আমার বাচ্চা কই? আমি ওকে দেখতে চাই। কোথায় আমার বাবু? হৃদ মিহির দিকে তাকিয়ে আছে। পাথরের মতো হয়ে গেছে। কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। তিথি মিহিকে শান্ত করার জন্য বলে, তুমি এত উত্তেজিত হয়ে না মিহি। বাবুর কথা পরে ভাবা যাবে। এখন একটু চুপ করে ঘুমাও। মিহি তিথির কোনো কথা শুনতে নারাজ। ও ওর মধ্যে চিৎকার করেই যাচ্ছে। কি আজব, কি আজব কথা। ওর বাবু হয়েছে, ও দেখবে না? মিহি হৃদের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি দেখোনি আমাদের বাবুকে? আচ্ছা, আমাদের কি বাবু হয়েছে? হৃদ কোনো কথা শুনতে পেল নাকি কে জানে।
ও একভাবে মিহির দিকে তাকিয়ে আছে। মিহি হৃদের থেকে কোনো উত্তর না পেয়ে আবারও চিৎকার করে বলল, আজব তো, আমার বাবু কই? আমি দেখতে চাই ওকে। মিহিকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। এক পর্যায়ে তিথি বলে দেয়, বাবুকে বাঁচানো যায়নি। মিহি থ মেরে বসে থাকে। কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। হাত পা অবশ হয়ে গেছে নিমিষেই। এর মধ্যে নার্সরা ঘরে ঢুকলো। মিহি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, আমার কি বাচ্চা হয়েছিল? নার্স মেয়ের দিকে তাকিয়ে বলল, মেয়ে বাবু। আপনারা ওকে বাঁচালেন না কেন? নার্স বলল, যে কোনো একজনকে বাঁচানো যেত। আমরা আপনাকে বাঁচিয়েছি। মিহি এবার চিৎকার করে বলল, কেন বাঁচিয়েছেন আমাকে? আমার বাবুকে কেন বাঁচালেন না? ও তো ছোট নিষ্পাপ শিশু, ওকে বাঁচাতেন। নার্স মেয়ের হাতে ইঞ্জেকশন পুশ করতে যাবে, তখন মেয়ে নার্সকে ধাক্কা দেয়। ইঞ্জেকশন গেঁথে যায় হাতের ভেতর। মেয়ে পাগলের মতো আচরণ করতে থাকে। হৃদয়কে নিজের সাথে মিশিয়ে নিল। কেন এমন করছো জান? মেয়ে কেঁদে উঠল, আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেলেছে। নার্স এসে মেয়ের হাতে ইঞ্জেকশন পুশ করলো। মিনিটের মধ্যে মেয়ে ঘুমিয়ে পড়ল। দেখুন, ওনাকে এখন উত্তেজিত করবেন না, আপনারা বাহিরে যান। সময় চলে যায় তার নিজ গতিতে। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। হৃদমিহির 1 বছরের মাথায় একটা ছেলেবাবু হয়েছে। জানুয়ারি মাসের 1 তারিখে জন্ম নিল এক চাঁদ। হৃদের নামের সাথে মিলিয়ে তার নাম রাখা হয় ঋষভ। বাবুর বয়স এখনো 1 বছর হয়নি। এদিকে অভ্ররও একটা ছেলেবাবু হয়েছে। নাম রাখা হয়েছে শুভ্র। ঋষভ দেখতে হুবহু হৃদের মতো হলেও চোখগুলো হয়েছে মিহির মতো। তবে মিহির চোখের মনি নীল, আর ঋষভেরটা নীলের মধ্যে বেগুনি আভা। হৃদ অনেক খুশি। তবে মিহির প্রথম বাবু নষ্ট হওয়ার পর থেকে কারোর সাথে তেমন কথা বলে না। আগের থেকে অনেকটা চুপ হয়ে গেছে। বাবু মারা যাওয়ার পেছনে সবসময় নিজেকে দোষ দেয়। কিন্তু হৃদ মিহিকে সবসময় বুঝিয়েছে এটা তাদের ভাগ্যে লেখা ছিল। মিহি বাবুকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আজকে বড্ড মাকে মনে পড়েছে। মিহি তো ওর মায়ের চেহারাও কখনো দেখেনি। তবে মনে মনে মাকে কল্পনা করে সাজিয়েছে। আজকে মামাকেও খুব মনে পড়ছে। তবে এতগুলো বছর হয়ে গেল, মামা বাড়ি থেকে কোনো খোঁজ নেয়নি। হৃদ পেছন থেকে এসে মিহির কোমর জড়িয়ে ধরলো। মিহির গলায় মুখ ডুবিয়ে দিল। মিহি হৃদকে বলল, খাবার খেয়েছো? না, খাইয়ে দাও। একা একা খেয়ে নাও, বাবু ঘুমিয়ে আছে, যখন তখন উঠে যাবে। আমিও বাবু, আমি জানি না। খাইয়ে দাও আমাকে, আর চুমু দাও। মেয়ে হৃদের গালে ডুব করে চুমু দিল। হৃদ মেয়ের ঠোঁটে চুমু দিল। মেয়ে হৃদকে বলল, আমাকে বিয়ে করে তোমার জীবনে ভুল ছিল, তাই না? পরজন্মে একটা ভালো মেয়েকে বিয়ে করে নিও। হৃদ মেয়ের বাচ্চা বাচ্চা কথায় হেসে দিল। মেয়েটা দিন দিন অবুঝ হয়ে যাচ্ছে। প্রথম বাবুটা মারা যাওয়ার পর মাঝে মাঝে এমন কথা বলে। হৃদ অনেক বুঝিয়েছে, কিন্তু এই পিচ্চি বুঝতেই চায় না। হৃদ মেয়ের কাঁধে মাথা রেখে বলল, পরজন্মে তুমি আবারও আমার কাছে ভুল হয়ে এসো। আমি আবারও তোমাকে ফুল ভেবে কুড়িয়ে নেব।